আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারতকে ঠিকমতো মেরে ছেড়ে দিয়েছে এবং কিঞ্চিত ব্যথা অনুভব করায় সেখানে আবার মলম লাগানো শুরু করেছে। বিস্তারিত আলোচনা করব কিভাবে ভারতের ক্ষয় শুরু হয়েছে, বর্তমান সরকারের বিদায়ের ঘণ্টার ধ্বনি নিজেরাই শুনতে পাচ্ছেন। ছোট ছোট করে আলাপ করব। প্রথমত, জাতিসংঘের এক বছরের জন্য সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। ভারতের সম্পূর্ণ অনিচ্ছায় এবং ভারত তার বৃহত্তর যে লবিং সেটা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছে তাদের মিত্রদের ভোট থেকে বিরত রাখতে, এবং নিজে তো ভোট দেনই নাই, কিন্তু তার বিপক্ষে গিয়ে বাংলাদেশ একেবারে কম নয়, আটটি ভোট মানে পৃথিবীর জাতিসংঘের অন্তর্ভুক্ত হওয়া 8টি দেশের ভোট, একেবারে ছেলে খেলা নাই। যদিও ডক্টর খলিলুর রহমান প্রতীকী, তার পরিচিতি আছে, কিন্তু এর পিছনে যে বড় শক্তি, মেধা বা লবিং কাজ করেছেন সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতকে পদে পদে টেক্কা দেবার জন্য গুরু একজনই যথেষ্ট, এবং সেটা তিনি আবারও ফাইনালি ভারতকে বুঝিয়ে দিলেন। ডক্টর ইউনূস ক্ষমতায় নাই, কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। এই যে মার দেওয়া যে ব্যথা একেবারে কোকে গিয়ে লেগেছে, এতে উনি মালিশ করতে শুরু করেছেন। মালিশটা কীরকম? বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু শোক পালিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক সভায়। চারটেখানি কথা না, একেবারে অকল্পনীয় নয়, শুধু অবাস্তব। বিজেপি সরকার ক্ষমতায়, তখন কাকে? ম্যাডাম খালেদা জিয়াকে। কোন ম্যাডাম খালেদা জিয়া? যে ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে 10 ট্রাক অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার হওয়ার জন্য বাংলাদেশের চট্টগ্রাম এয়ারপোর্টে হাজির হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের আমলে। সেই ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর শোক কলকাতার পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব হিসাবে গৃহীত হয়েছে, এবং সেটি সসম্মানের সাথে বাংলাদেশ সরকারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, সম্মানের সাথে ন্যস্ত করা হয়েছে জয়শঙ্করের মাধ্যমে। তার মানে ভারত বুঝতে পারছে বাংলাদেশকে আর চোখ রাঙিয়ে তর্জনী গর্জনী করে ওই দিল্লি বসে বাংলার মসনদকে কমান্ড করা, পরিচালনা করার দিন সম্ভবত শেষ হয়ে গেছে। এবার আসুন, আন্তর্জাতিকভাবে ভারত কিভাবে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে উঠছে, ধ্বংসের দিকে এগোচ্ছে, এবং বর্তমান সরকারের বিদায়ী ঘণ্টা কিভাবে খুব দ্রুত ত্বরান্বিতভাবে বেজে উঠতে শুরু করেছে। প্রথম শুরু করা যাক ভারতের আন্তর্জাতিক যে গোয়েন্দা সংস্থা, তার প্রধান, তার ডাইরেক্টর তুলসী গ্যাবার্টের পদত্যাগ নিয়ে। যদিও তুলসী গ্যাবার্ট তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তার স্বামী অসুস্থ, তার সেবা দেওয়ার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন, তাই তিনি এই দায়িত্ব সম্পূর্ণ পালন করতে ব্যর্থ হবেন বা সম্ভব হবে না, বিধায় তিনি পদত্যাগ করছেন। যাক, রাজনৈতিক নেতারা এভাবেই এইসব কথা বলেই, কোনো সুতো ছাতা ধরেই পদত্যাগপত্রে লেখেন, মানে কোনো একটা কিছু আনুষ্ঠানিকতা করতে হবে সেটাই, কিন্তু এর পিছনে বড় ধরনের একটি ধাক্কা আছে। সেই ধাক্কাটি কি? তুলসী গ্যাবার্ট। তুলসী, বাংলাদেশে আমরা যারা মনে করি তুলসী একটি লতা বৃক্ষের নাম, এবং হিন্দু সম্প্রদায়ের ঘরের কানাচে খুব পাকা করে উঁচু করে তার ভিতরে একটি করে তুলসী গাছ লাগানো থাকে, এবং এই তুলসীর ডাঁটা দিয়ে মালা তৈরি করে গোসাই সম্প্রদায়ের লোক, অর্থাৎ গোসাইরা হচ্ছে ব্রাহ্মণীয়, ব্রাহ্মণরা যে কয়েক ভাগে ভাগ আছে, ঠাকুর, গোসাই, আরও কয়েক ভাগে ভাগ আছে, আমি এই সময় ওইদিকে যাব না, এই জন্য ওইটা উল্লেখ করছি না।
তারা ওই তুলসীর ডাঁটা দিয়ে সুতার মালা বানিয়ে গলায় পরে। সেই সম্প্রদায়ের লোক ভারতে, সেই বিজেপি, সেই হিন্দুত্ববাদী দল ক্ষমতা এবং পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচনে শুভেন্দুরা বিজয়ী হয়েছে, সেই সম্প্রদায়কে ব্যবহার করে বৃহত্তর ভারতের 1 কোটির উপরে মানুষের, যার বড় একটি অংশ রয়ে গেছে হিন্দুত্ববাদের বাইরে বিভিন্ন ধর্মের, সমস্ত ধর্মকে তৃণমূলের মতো অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, একবার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার মতো সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়দেরকে তৃণমূলের মতো, ঘাসের মতো পাড়িয়ে দাবিয়ে রাখার মতো সেই শক্তিশালী সাম্প্রদায়িক শক্তি, সেই হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায়। এবং সেই বিজেপি কোন বিজেপি? যারা ওই তুলসীর ডাঁটা দিয়ে মালা তৈরি করে গলায় দেয়, এবং সেই নামের সাথে যে একজন মানুষ জড়িত, তুলসী গ্যাবার্ট, এরা দেশ থেকে অনেক আগেই ভারতীয় বংশোদ্ভূত, অনেক পূর্বে ভারত থেকে চলে গেছে, 47-এরও আগে এদের পূর্ববংশীয়রা আমেরিকাতে স্থানান্তরিত হয়ে চলে গেছে। কিন্তু তুলসী গ্যাবার্ট কি এতটাই অবস্থার শিকার হয়ে গেলেন? আমেরিকা বা বিভিন্ন উন্নততর দেশের এই যে ক্যান্সারের চিকিৎসা বলেন, যাই হোক, সেখানে গার্ডিয়ানের কোনো, প্যারেন্টসের কোনো ভূমিকাই থাকে না। তারা হাসপাতালে নেওয়ার পরে সমস্ত দায়িত্ব চলে যায় নার্সিংয়ের উপরে, তাদের হাতে ন্যস্ত হয়ে যায়। ওনাকে হয়তো দেখতেও যেতে দিবেন না এতটা, এবং যদি সপ্তাহে একদিন বেঁধে দেয়, দূর থেকে কাছের ভিতর থেকে দেখার সুবিধা আছে, সেবা করার কোনো সুযোগই নেই সেখানে। কিন্তু উল্লেখ করেছেন সেটাই, এই তুলসী গ্যাবার্টকে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যেতে হচ্ছে কেন? ভারত তুলসী গ্যাবার্টকে যেভাবে চাপ দিচ্ছিলেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তুলসী গ্যাবার্টের যে ক্ষমতা আমেরিকার পররাষ্ট্রনীতিতে, সেটা যেন প্রভাবিত হয়, এবং সেই প্রভাবকে বাংলাদেশের উপরে অত্যন্ত শক্তিশালী খড়গ হিসাবে, ধারালো তরবার হিসাবে ব্যবহৃত হয়। ব্যবসা বাণিজ্য হোক, অর্থনৈতিক নিষেধাজ্ঞা হোক, রাজনৈতিক যে কোনোভাবেই হোক, বাংলাদেশকে যেন এমনভাবে নিষ্ক্রিয়তার ভিতরে নিয়ে আসা হয় যেন ভারতমুখী বা ভারতের কোলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছিল। কিন্তু এই তুলসী গ্যাবার্টকে আমি অত্যন্ত ভালো জানি অনেক দিন থেকেই, কারণ এই একজন ব্যক্তি ছিলেন যিনি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার বড় একটি অংশীদারিত্ব বহন করেও ডোনাল্ড ট্রাম্পের সাথে মানসিকভাবে তার দূরত্ব ছিল অনেক। সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে সম্পূর্ণভাবে সমর্থনই করেনি, বরং ডোনাল্ড ট্রাম্প তাকে দিয়ে বারবার চেষ্টা করেছেন যে এটাকে বৈধতা দিয়ে তার রাষ্ট্রের জন্য যে নিরাপত্তার হুমকি, সেটা যেন এই নিরাপত্তার প্রধান হিসাবে তিনি যেন বিবৃতি দেন। কিন্তু তুলসী গ্যাবার্ট কখনো সেই বিবৃতি দিয়ে তার যুদ্ধকে বৈধতা দেয়নি। সবচেয়ে তুলসী গ্যাবার্ট বিরোধিতা করেছে সর্বশক্তি দিয়ে ইসরায়েল ইরানের যুদ্ধের ভিতরে আমেরিকাকে ঢুকতে বাধা দেওয়া বা সমর্থন না দেওয়া। অত্যন্ত শক্তিশালী দণ্ডায়মান অবস্থান ছিলেন এই তুলসী গ্যাবার্ট। তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পকে বিন্দু মাত্র মানসিকভাবে বা তার কলম দ্বারা তার দায়িত্বের ভিতরে, কনসার্নের ভিতরে থাকার কোনো ভূমিকা নিয়েই তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেননি। যদিও প্রথম যে 8 দিনের যুদ্ধ হয়, সেখানে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে তথ্য গিয়েছিল যে ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এই হয়ে গেছে, সেগুলো সোর্সের মাধ্যমে, সেখানে কিন্তু তুলসী গ্যাবার্টের কোনো তথ্য ডোনাল্ড ট্রাম্পের হাতে পৌঁছানো হয়নি। এবং আমেরিকার বাইরে, আমেরিকা অন্য কাউকে আক্রমণ করুক, ঘায়েল করুক, পরাস্ত করুক, কূটনৈতিকভাবে কোনো দেশের ধ্বংস হোক বা কোনো জাতি ক্ষতিগ্রস্ত হোক, সবসময় এর বিরোধিতা করে গেছেন তুলসী গ্যাবার্ট। এটাই ভারতীয় চরিত্র, ভারতীয় রক্ত যে তার ভিতরে আছে, এটা তার প্রমাণ। যার জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে ধরে আনাবার জন্য ডোনাল্ড ট্রাম্প সরাসরি যাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, ঘূর্ণাক্ষরেও তুলসী গ্যাবার্টকে এই তথ্য জানতে দেওয়া হয়নি। জানতে দিলে হয়তো তিনি এই কাজটি করতে দিতেন না। এই জায়গাটাতে এই মহিলার উপরে আমি অত্যন্ত মানসিকভাবে দুর্বল, এবং তাকে সবসময় আমি স্রষ্টার কাছে হাত তুলে গোপনে আবেদন করতাম সে যেন নিরাপদ থাকে। তার যে ভিতরের মানসিকতা, সেই মানসিকতা যেন স্রষ্টা শ্রদ্ধা করে
পৃথিবীর মানুষকে দেখানোর সুযোগ দেয়। হয়তো সেই জন্যই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে চরিত্রগত সমস্যা আছে, জেনেটিক্যালি যে যুদ্ধানেশী একজন মানুষকে হত্যা করা, বিশেষ করে ফিলিস্তিনি যে শিশুদেরকে, যেভাবে নিরীহ শিশুদেরকে বা ইরানে যে স্কুলে আক্রমণ করে যেসব শিশুদেরকে হত্যা করেছে, আমি মনে করি এর বিন্দুমাত্র পাপের অংশীদারও এই তুলসী গ্যাবার্ড নন। অতএব তুলসী গ্যাবার্ডকে দিয়ে কোনো কাজ, অবৈধ কোনো কাজ, অন্যায় কোনো কাজ, পাপিশ কোনো কাজ করানো এতটা সম্ভব নয়। ভারত হয়তো তাকে দিয়ে সেই কাজগুলো করাতে বাংলাদেশের সাথে বা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাকে দিয়ে কোনো প্রভাব ফেলাতে ব্যর্থ হয়েছেন, অথবা তিনি চেষ্টা করলেও ডোনাল্ড ট্রাম্প সেটাকে ভালো চোখে দেখেননি। নিজেদেরই অন্তর্দ্বন্দ্বের জন্যই হয় তুলসী গ্যাবার্ড নিজে সরে চলে গেলেন, অথবা ডোনাল্ড ট্রাম্প তাকে সরিয়ে দিলেন। যখন তুলসী গ্যাবার্ডকে এই আমেরিকার নিরাপত্তার প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়, তখন কিন্তু পুরা ভারত 100 কোটি লোক সমস্বরে চিৎকার করে উঠেছিলেন যে হ্যাঁ, এবার ভারত একেবারে অনেক কিছু দেখিয়ে দেবে। কিন্তু না, তুলসী গ্যাবার্ড সেই আগুনে, সেই সাইটে পানি ঢেলে দিয়েছেন। সেটাকে ভারত তো কোনো কিছু লাভবান হয়নি, এবং এমন পর্যায়ে আমেরিকা ভারতকে এখনে কোলঠাসা করে নিয়ে এসেছে যেন সবচেয়ে নতজানু, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায়ত্বের ভিতরে একটি দেশ যদি থাকে, সেটা হলো ভারত। রাশিয়ার থেকে তেল কড়াই পর্যন্ত বের করে নিয়ে ভেনেজুয়েলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, একবারে সর্বশান্ত করে দেওয়ার যত চেষ্টা আমেরিকা করে গেছে। এই একটা জায়গা। দ্বিতীয়টি হচ্ছে মমতা, পশ্চিমবঙ্গের সম্প্রতি বিদায়কৃত মুখ্যমন্ত্রী মমতার উপরে আমার ব্যক্তিগতভাবে তো আছে, রাষ্ট্রীয়ভাবে ক্ষোভ আছেই। যদিও ভারত সরকার বারবারই বলে গেছে মমতা মুখার্জির জন্যই, পদবিটা ভুল বলেছি, মমতার জন্যই আমাদের তিস্তা ব্যারেজের সাথে ভারতের যে চুক্তি, পানি দেওয়ার যে চুক্তি ছিল, সেটা সম্পূর্ণ প্রতিফলিত হয়নি, বা সম্পূর্ণভাবে সেই চুক্তি অনুযায়ী পানির হিস্সা বাংলাদেশকে দিতে দেয়নি। মমতা বারবার বলেছে অতটা পানি বাংলাদেশকে দিলে তার কয়েকটি রাজ্য শুকিয়ে যাবে, খরায় পতিত হবে, এবং সেই সব এলাকার মানুষের জীবনযাপনের উপর, অর্থনৈতিক, খাদ্যের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিধায় বাংলাদেশকে সে পানি দিতে বাধা দিয়েছে। বারবার বাংলাদেশ দিল্লির দ্বারস্থ হলেই মমতার দোহাই দিয়েছে। আমরা জানি না, হয়তো মমতা এটাও একসময় প্রকাশ করবেন। তিনি যেমন সম্প্রতি হাদি হত্যাকে নিয়ে যেভাবে বিস্ফোরক বক্তব্য ছুড়ে দিয়েছেন বর্তমান ভারত সরকারের বিরুদ্ধে, অর্থাৎ অমিত শাহর বিরুদ্ধে, হয়তো একসময় এটাও প্রকাশ পাবে যে তিস্তা ব্যারেজের পানি নিয়ে তাকে যে বারবার দোষারোপ করা হয়েছিল, মূলত তিনি সম্মতই ছিলেন, দিল্লি তাকে মাত্র ব্যবহার করা হয়েছে, হয়তো আমরা শুনব কখনো। কিন্তু বড় একটি শক্তিধর অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সরকারের উপরে যে গোপন তথ্য ফাঁস করে দেওয়া, যদিও তার নামে এফআইআর হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলায়, কীভাবে আমি জানি না, কিন্তু একজন মানুষ হলেও সরকারের অভ্যন্তরীণ বিষয়ে এত বড় একটি শক্তিশালী অবস্থানে থাকা মানুষ যে প্রকাশ করে দিয়েছেন, এটি সহজভাবে নিলে হবে না। এটি সরকারের বিরুদ্ধে যে অন্য অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা কতটা বিরক্তিবোধ হচ্ছে, কতটা চাপে আছে, তার একটি বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু মমতার উপরে যত ধরনের টর্চারই চলুক না কেন, যত ধরনের হামলা মামলাই হোক না কেন, এখানে কিছু গুরুতর বিষয় মাথায় রাখতে হবে। মমতার সাথে অভিজাত ব্রাহ্মণরা খুব কম ছিল, অভিজাত অর্থশালী মানুষগুলো খুব কম ছিল মমতার সাথে। তৃণমূল তো তৃণমূলই। মমতা এমন একটি জাতিগোষ্ঠীকে, এমন পর্যায়ের মানুষদেরকে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন, মূলত যারা ভারতের সবসময় নির্যাতিত একটি জনগোষ্ঠী, ধর্মীয়ভাবেই নির্যাতিত, অর্থনৈতিকভাবে নির্যাতিত, বৈষম্যের শিকার,
সামাজিকভাবে অত্যন্ত অবহেলিত মানুষগুলো মমতার সাথে ছিল, অর্থাৎ তারা উচ্চ পর্যায়ের মানুষদের দ্বারা নির্যাতিত হইতে হইতে এমন কোনো জায়গা ছিল না দাঁড়ানোর। তাদেরকে তিনি মমতা সংগঠিত করেছিলেন এবং সেই সব পথচারী, পথের মানুষ, গৃহহীন প্রায়, ভূমিহীন প্রায় এবং জীবনযাপনের সর্বনিম্ন হারে হিন্দু, মুসলিম বা বিভিন্ন উপজাতীয় যেসব মানুষগুলো আছে দক্ষিণ দিনাজপুরের, যারা খেটে খাওয়া একেবারে চায় শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে সব থেকে কষ্ট ক্লিষ্টের জীবন ধারণ করা মানুষগুলো মমতার তৃণমূলের আশ্রয়ে তারা একটি রাজনৈতিক বলয়ের ভিতরে থেকে জীবন বাঁচানোর সংগ্রামে লিপ্ত ছিল। বিজেপি এসে মমতার উপরে যতই অত্যাচার চালাক না কেন, এই মানুষগুলো আরও তার উপরে সহানুভূতিশীল হয়ে উঠবে এবং এই মানুষগুলো যখনই তার নেতৃত্বের বাইরে এসে তাদের উপরও নির্যাতনের যে চাবুক এসে তাদের পিঠে পড়বে, এতে একটি অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে এবং সেই অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের এমন ধরনের একটি রাজনৈতিক পরিস্থিতি শুরু হবে যেটা প্রভাব একেবারে পুরো সেভেন সিস্টার সহ এই অঞ্চল দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। যদি এই যে এখনও পুশিংয়ের চেষ্টা করা হচ্ছে, মুসলমানদেরকে পুশিং করা হচ্ছে, এই পুশিং করতে গেলে মুসলমানরা ওখানে যাদের সাথে ছিল একটা সামাজিক বন্ধন ছিল, মানুষের সেন্সিটিভ জায়গাগুলো নিয়ে এই যে খেলা, আবেগ নিয়ে খেলা। আমার বাড়ির পাশের থেকে যদি একজন হিন্দুকে রাতে তুলে নিয়ে যাওয়া হয়, জোর করে বের করে দেওয়া হয়, কিন্তু তার সাথে তো আমার নারীর সম্পর্ক, আত্মিক সম্পর্ক, তার সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আবেগের সম্পর্ক। আমি কি হিন্দু কি মুসলিম একসময় গিয়ে আর দেখব না, আমি দেখবো আমার প্রতিবাসীর উপরে নির্যাতন চলছে, সে যে ধর্মেরই হোক। ধর্ম যার যার পালন করার অধিকার আছে, কিন্তু একজন রাষ্ট্রীয় সরকার এসে আমার প্রতিবেশীর উপরে যা ইচ্ছে তাই খরচ চালাবে, চাবুক চালাবে, ঘোড়া চালিয়ে দেবে আমার বন্ধু বান্ধবের উপরে, আমার ক্লাস ফ্রেন্ডের উপরে, আমার ব্যবসায়ী সহপাঠীর উপরে। আমরা একসাথে যখন বসছি, গল্প করছি, খাচ্ছি, ঘুরছি ফিরছি, সামাজিক মেলবন্ধনে আমরা আবদ্ধ, সেখানে কেউ এসে আমাদের মাঝে যদি ভাঙন বাঁধানোর চেষ্টা করে। মানুষ অত্যন্ত সেন্সিটিভ একটি বস্তু, কখন কার আবেগ কোন দিকে ধাবিত হবে বোঝা খুব কষ্ট। এই জনস্রোত, এই জনরোষ খুব করে যে কোনো মুহূর্তে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে দাউ দাউ করে জ্বলে উঠতে পারে এবং সেই জায়গাটাতেই বিজেপি অর্থাৎ শীর্ষেন্দু নিয়ে খেলা করছে, আগুন নিয়ে খেলা করছে। তারই একটি বহিঃপ্রকাশ কিন্তু এই মমতার উপরে এই নির্যাতন নেমে আসা, পুশিং ব্যবস্থা এবং ভারতেও যে নিম্নবর্ণের হিন্দুরা যারা এবার গরু বিক্রি করতে পারেনি, শুধু গরুর সাথে অনেক কিছু, তাদের গরুর খাদ্য ব্যবসায় ব্যস্ত, তার সাথে চামড়া ছিল, তার সাথে অনেক ব্যবসায়ীরা ছিল, যেন খামারি কিন্তু আছে, অনেক ব্যবসায়ীরা ছিল, অনেক লোক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাশায় নিরাশায় ভুগছে তারা। এর কিন্তু একটি ক্ষোভ সঞ্চারিত হচ্ছে, গ্যাস বাষ্প আস্তে 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 সঞ্চারিত হচ্ছে। যখন বিস্ফোরিত হবে তখন ভয়াবহ দাবানল সৃষ্টি হবে, কিন্তু এর থেকে আরও ভয়াবহ অবস্থার মধ্যে চলে গেছে আপনার কংগ্রেসের যে বর্তমান সভাপতি ইন্দিরা গান্ধীর পত্নী, আমার নামটা মনে আসছে না, সে যে বক্তব্যগুলো দিয়েছে এখন, যে মোদির সাথে যাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল, মোদির সাথে তাদের যে শক্তিশালী জোটগুলো ছিল, অর্থাৎ ব্যক্তি মানুষগুলো মোদির সাথে এতটা আঁটিবদ্ধ হয়ে, রসুনের মতো এতটা শক্তিশালী ঘাঁটিবদ্ধ হয়ে বিজেপিকে শক্তিশালী করে রেখেছিল যে তারা এখন গোপনে সেই তাদের মোদির আচার আচরণ, মোদির অভ্যন্তরীণ কার্যকলাপ এখন তাদেরকে জানিয়ে দিচ্ছে। সোনিয়া গান্ধীর পরিবারকে সেই তথ্য তারা গোপনে তাদের কাছে পাস করে দিচ্ছে, অর্থাৎ মোদির যে কার্যকলাপ, মোদির ভিতরে থাকায় বিজেপিরা আর হয়তো সেই সম্মানের চোখে, সেই নিরাপত্তার চোখে, সেই বিশ্বাসতার চোখে আর দেখতে পাচ্ছে না। যদিও সে হিন্দুত্ববাদী নিয়ে, রাজনীতির সেন্সিটিভ জায়গা নিয়ে, রাজনৈতিক জায়গায় যে ধর্মীয় আবেগকে নিয়ে তিনি খেলা করছিলেন এবং এ নিয়ে ভারতে যে রক্তারক্তি খুনোখুনি হয়ে গেছে ইতিমধ্যেই,
সাধারণ মানুষ এটিকে আর এই ধর্মকে রাজনীতির ভিতরে নিয়ে আর গুলিয়ে ফেলতে সম্ভবত চাচ্ছে না, যার জন্য সাধারণ মানুষ যারা এতদিনও বিজেপির ভিতরে ছিল, মোদিকে ধর্মীয় গুরু বলেন বা রাষ্ট্রীয় প্রধান হিসাবে যেভাবেই দেখুক না কেন, কিন্তু তিনি জাতিকে নিয়ে অভ্যন্তরীণভাবে যে খুনোখুনির খেলায় উন্মুক্ত হয়ে উঠেছেন, তার যে নেশা মানুষের রক্ত এবং ধর্মকে নিয়ে রাষ্ট্র পরিচালনার যে উদ্ভট নেশা তার ভিতরে উদ্ভূত হয়েছে, সেটা সম্ভবত ভারতের মানুষ আস্তে আস্তে চেনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। অর্থাৎ তারা দেখছে আন্তর্জাতিকভাবে ভারত একেবারে কোলঠাসা হয়ে পড়েছে। বিশেষ করে আমেরিকা ভারতকে এমনভাবে কুক্ষিগত করে এক কোণায় নিয়ে এসে দাঁড় করিয়েছে যে ভারতীয়রা আন্তর্জাতিকভাবে সেই শির দ্বারা খাড়া করে সম্মানের চোখে সেই সম্মানের পেশাটাকে আর সগর্বে উচ্চারণ করতে পারছে না, শুধু মুদির জন্য। যার জন্য মুদির থেকে বের হতে যাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে তারা বেশ লবিং চালিয়ে যাচ্ছে, আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরেও। কার হাতে ভারত তার পুরনো সম্মানকে পুনরুদ্ধার করতে পারে এবং সেই পুনরুদ্ধারিত সম্মানকে নিয়ে তারা বিশ্ব দরবারে, ভারতীয়রা সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং খুব উন্নত মানের পেশায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, বড় বড় ভার্সিটির শিক্ষক হিসাবে গবেষণায় ভারতের প্রচুর নাম রয়ে গেছে। বিশেষ করে নাসাতেও তাদের অনেক অবদান এবং সম্মানের সাথে তারা গর্ব নিয়ে নিজেদের আত্মপরিচয় দেয়, দেশের পরিচয় দেয়। কিন্তু বর্তমানে মোদি আসার এই প্রায় 15 বছরে, 12-13 বছরে ভারতকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিকভাবে সে যে কলঙ্কের একটি দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছেন, তার সর্বশেষ হলো রাহুল গান্ধীর একেবারে সমস্ত কিছু ফাঁস করে দেওয়া। রাহুল গান্ধী প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন মোদির অভ্যন্তরীণ মনোমালিন্য এখন এতটা চরমে যে কোনো সময় বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ ঘটতে পারে এবং সেই জায়গাটাতেই আগামী নির্বাচনের আগে রাহুল গান্ধীর এই ধরনের বক্তব্য ভারতের রাজনীতিতে বড় ধরনের প্রেক্ষাপট তৈরি করবে, এতে কোনো সংশয় নেই। অর্থাৎ মোদি বা বিজেপি বলি, যাই বলি না কেন, ভারতের রাজনৈতিক যে শিষ্টাচার বহির্ভূতভাবে প্রাচীন ভারতের যে ঐতিহ্য ছিল, ভ্রাতৃত্বের বন্ধন, সাম্প্রদায়িক সুরক্ষার যে বন্ধন, মানুষকে মানবতর যে সম্মানের জায়গাটা, মানবাধিকার নিয়ে ভারতের যে উচ্চ জায়গায় আসন তৈরি করে রেখে গিয়েছিলেন অতীতের রাজনীতির প্রেক্ষাপটগুলো, মোদি তাকে ধূলিসাৎ করে দিয়ে এমনভাবে তার ধর্মীয় সাম্প্রদায়িক চেতনাকে উদ্বুদ্ধ করে তুলেছে। মানুষ পশুর মতো মানুষকে হত্যা করছে এবং তার রাজনৈতিক যে মেলবন্ধন ছিল মানুষকে নিয়ে, ভারতীয়দের ভিতরে যে একটি ভারতীয় বন্ধন ছিল, সেটা সুতার মতো ছিঁড়তে শুরু করেছে ইদানিং। কয়েক মাসের ভিতরেই দেখবেন ভারত ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে এবং ভারতের সেই সম্মানের প্রভাবের জায়গাটা তছনছ হয়ে যাচ্ছে। তুলসী গ্যাভাট যাচ্ছে, মমতা প্রকাশ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো প্রকাশ্যে নিয়ে আসছেন, রাহুল গান্ধীরা ভারতের অভ্যন্তরীণ নারী ভুঁড়ি ধরে টানাটানি করছেন এবং জনসম্মুখে সেটা প্রকাশ করতে শুরু করেছেন। অতএব ভারতের বিদয়ের জয়গান নাকি জয়ধ্বনি হবে, শ্রীরাম ধ্বনি হবে নাকি হরে কৃষ্ণ হবে, অর্থাৎ হরে কৃষ্ণ বলেন সে শ্মশানে যাওয়ার সময়, শ্রীরাম হবে নাকি হরে কৃষ্ণ হবে, সময় আমাদেরকে বলে দেবে, দেখিয়ে দেবে। ততদিনে আমরা দর্শক হিসাবে অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম।